আসসালামু আলাইকুম। আজ 22 জুন 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি তাকিয়া জান্নাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে অকল্পনীয় তথ্য। যেভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইরান। ইরানে হামলার ভয়ে নিউ ইয়র্ক, ওয়াশিংটনে উচ্চ সতর্কতা জারি। এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানে 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতের আধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান। এসব বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় 37 ঘন্টা উড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মার্কিন এই সংবাদ মাধ্যমটি বলছে, নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা B-2 বিমানগুলো মিসৌরিতে তাদের ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রায় 37 ঘন্টা ধরে অবিরাম উড়েছিল এবং আকাশে থাকা অবস্থায় বেশ কয়েকবার জ্বালানি নেয়। তথ্যের সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি এই তথ্য জানিয়েছে বলেও জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস। এর আগে ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক শন হ্যানিটি জানিয়েছেন, তিনি সদ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প তাকে জানিয়েছেন, ইরানের পাহাড়ের নিচে থাকা গোপন ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সিচুয়েশন রুমে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা। ঘটনার সময়কার ছবি ইতোমধ্যে প্রকাশ করেছে হোয়াইট হাউস। ছবিতে নেতাদের উদ্বিগ্ন ও মনোযোগী ভঙ্গিতে পরিস্থিতি মূল্যায়নের দৃশ্য দেখা যায়। হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাষণে তিনি ইরানকে হুঁশিয়ার দেন, এখন 2টি পথ খোলা আছে, শান্তির দিকে এগোনো আর বিপর্যয়ের মুখোমুখি হওয়া, যা গত 10 দিনের ঘটনাকেও ছাড়িয়ে যাবে। চলমান ইসরায়েল ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার তেহরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার পর ইরান ও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের। এর ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলেই ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাভা। এই অধ্যাপক বলেন, এই অঞ্চলটি আমেরিকান ঘাঁটিতে পরিপূর্ণ। এখানে 40,000-এরও বেশি আমেরিকান সৈন্য রয়েছে। আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম, এর অর্থ হলো আমরা 40,000 লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারবো। তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করবে? এবং যদি তাই হয় তাহলে কি তারা পরিমিত উপায়ে তা করবে? যেমন 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা করেছিলেন। সে প্রশ্ন তুলেন তিনি। কামরাভা আরও বলেন, আমি মনে করি এখনও অনেক কিছু দেখার বাকি, তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে। রাজনৈতিকভাবে তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না এবং ট্রাম্প যেভাবে চান সেভাবে এটি চলতে দিতে পারে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে বলেছে, এই সংস্থা প্রয়োজনীয় প্রতিক্রিয়া নেওয়ার প্রস্তুতি নিয়েছে, যার মধ্যে আইনি ব্যবস্থাও গ্রহণও রয়েছে, যাতে ভুক্তভোগী ইরানি জাতির অধিকার রক্ষা করা যায়। যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য হুমকিগুলো হলো ব্যালিস্টিক মিসাইল হামলা। ইরানের সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া হতে পারে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা। ইসরায়েলের বিরুদ্ধে ইতিমধ্যে শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের দাবি, মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবে যুক্তরাষ্ট্রের 20টিরও বেশি ঘাঁটি রয়েছে।
যার অনেকগুলোই ইরানের সজিল-2 ক্ষেপণাস্ত্রের 2000 কিলোমিটার রেঞ্জের মধ্যে। তবে ইরাক ও সিরিয়ার ঘাঁটিগুলোই প্রথম টার্গেটে হতে পারে। মার্কিন দূতাবাস ও কনসুলেটে হামলা টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী বাগদাদের মার্কিন দূতাবাসকে প্রধান লক্ষ্য বানাতে পারে ইরান। এই আশঙ্কায় দূতাবাসটি ইতোমধ্যে প্রায় পুরোপুরি খালি করে ফেলা হয়েছে। এছাড়া ইসরায়েলের মার্কিন দূতাবাসও খালি করে ফেলা হয়েছে। তেল ও এলএনজি স্থাপনা টেলিগ্রাফের ভাষ্য, ইরান যদি মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে সৌদি আরব, ইউএই সহ উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা হতে পারে। হরমুজ প্রণালী বন্ধের হুমকি প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 20% তেল এই পথ দিয়ে যায়। ইরান সহজে এই প্রণালীকে মাইন পুঁতে বন্ধ করে দিতে পারে এবং জাহাজ চলাচল স্তব্ধ করতে পারে। তবে এটি করলে চীন সহ অন্যান্য বড় ক্রেতা দেশ ক্ষিপ্ত হবে, যা ইরানকে আন্তর্জাতিকভাবে সম্পূর্ণভাবে একঘরে করে ফেলতে পারে। প্রক্সি গোষ্ঠী ব্যবহার। ইরানের সবচেয়ে কার্যকর কৌশল হল প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে হামলা চালানো, যেমন হিজবুল্লাহ ও হামাসকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর মাধ্যমে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীকে দিয়ে ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইত্যাদি। সাইবার হামলা বিশ্লেষকরা মনে করেন বর্তমান সংকটে ইরান বড় ধরনের সাইবার হামলা চালাতে পারবে না। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ইরান সীমিত প্রতিক্রিয়া জানাবে, তবে পুরোপুরি যুদ্ধ শুরু করলে তা তেহরানের জন্য আত্মঘাতী হতে পারে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কঠোর বিবৃতি দিয়েছেন। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা। তারা আশঙ্কা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। জাতিসংঘ মহাসচিব বিবৃতিতে বলেছেন, এই হামলা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর বাস্তবতা এক বিপজ্জনক উত্তেজনার সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি হিসেবে দেখা দিয়েছে। তিনি আরও বলেন, এ সংঘাত যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার পরিণতি সাধারণ মানুষ, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য হবে ভয়াবহ। গুতেরেস জোর দিয়ে বলেন, এই সংকটময় সময়ে যুদ্ধ নয়, শান্তি একমাত্র পথ। কূটনীতি ছাড়া কোনো সমাধান নেই। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, এই সংকট আমার দেখা সবচেয়ে ভয়াবহ কূটনৈতিক পরিস্থিতিগুলোর একটি। এখন আলোচনায় ফিরে যাওয়াটাই একমাত্র টেকসই পথ। তিনি হামলার সরাসরি সমর্থন বা বিরোধিতা না করলেও কূটনৈতিক সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিজিটিএন মন্তব্য করেছে, যুক্তরাষ্ট্র কি আবার ইরাকে করা ভুল ইরানও করছে? তারা 2003 সালের ইরাক আক্রমণের কথা স্মরণ করিয়ে দিয়ে বলে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী সংকট ও অস্থিতিশীল এনেছে। ইতিহাস তা বারবার প্রমাণ করেছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় শনিবার রাতে মার্কিন বিমান হামলার পর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক্সে এক পোস্টে বলেছে, আমরা ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উচ্চ সতর্কতার কারণে আমরা নিউ ইয়র্ক জুড়ে ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছি। ফেডারেল অংশীদারদের সাথে সমন্বয় সাধন করে কাজ করা হচ্ছে। দেশের গোয়েন্দা বিভাগের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে স্থানীয় পুলিশ। এর কিছুক্ষণ পরেই মেট্রোপলিটন পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একই ধরনের একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, মেট্রোপলিটন পুলিশ বিভাগ ইরানের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আমাদের স্থানীয়, রাজ্য এবং ফেডারেল আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলছি, যাতে তথ্য ভাগাভাগি করা যায় এবং গোয়েন্দা তথ্য পর্যবেক্ষণ করা যায়, যাতে কলম্বিয়ার মানুষ সুরক্ষিত থাকেন। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখনই জেলায় কোনো হুমকি নেই, তবে শহর জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। লস এঞ্জেলেসের মেয়র কারেন বাস এক্স উল্লেখ করেছেন, ইরানের বোমা হামলার পর শহরটি জননিরাপত্তার জন্য যে কোনো হুমকির উপর নিবিড়ভাবে নজর রাখছে। বাস পোস্টে লিখেছেন,
এই মুহূর্তে কোনো বিশ্বাসযোগ্য হুমকির খবর পাওয়া যায়নি এবং প্রচুর সতর্কতার কারণে লস অ্যাঞ্জেলেসের পুলিশ উপাসনালয়, সমাবেশ স্থল এবং অন্যান্য সংবেদনশীল স্থানগুলোর কাছে টহলদারি জোরদার করছে। আমরা আমাদের সম্প্রদায়কে রক্ষা করার জন্য সতর্ক থাকব। নিউ ইয়র্ক শহরের সাবেক পুলিশ কর্তা পল মাউরো ফক্স নিউজকে বলেন, এমন স্থানে নজরদারি বাড়াতে হবে যেখানে ইসরায়েলি সংযোগ আছে। এখানে কয়েকটি শিয়া মসজিদ আছে, সেদিকে নিরাপত্তা বাড়াতে হবে, কারণ কখন কি ঘটবে কেউ বলতে পারে না। এবার অন্যান্য খবর। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মেয়াদ সংক্রান্ত প্রস্তাবনা প্রশ্নে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। বেশিরভাগ দল প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 বারের প্রস্তাব করেছে, তবে কয়েকটি দল 2 বারের পর একবার বিরতি দিয়ে আবার হতে পারবেন বলে মত দিয়েছেন। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিক মিলনায়তনে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 5ম দিনের সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ক আলোচনায় এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক প্র্যাকটিস বন্ধ করা ঠিক হবে না। আলাদা আলাদা আলোচনা করে সমাধানে আসা কঠিন। আমরা তো সংস্কার চাই, তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো একটি বিভাগকে দুর্বল করে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না। একজন স্বৈরাচার হয়েছিল, সেটি চিন্তা করে যদি সংস্কার করে হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে সেটি ঠিক হবে না। 2 মেয়াদ হোক বা 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী কত বছর প্রধানমন্ত্রী থাকবেন সেটা আলোচনা করা যেতে পারে। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই, কিন্তু সেটি পূর্ণ মেয়াদ হতে হবে। কিন্তু কেউ মেয়াদ পূর্ণ না করতে পারে, সেটি অন্যভাবে বিবেচনায় নিতে হবে। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, প্রধানমন্ত্রী পরপর 2 বার হবেন, এরপর একবার গ্যাপ দিয়ে 2 বার হবেন, আবার একবার গ্যাপ দিয়ে আবার 2 বার হবেন, যতবার খুশি ততবার হবেন। আমজনতা দলের কার্যনির্বাহী সদস্য সাধনা মহল বলেন, এক ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, একবার গ্যাপ দিয়ে আরেক মেয়াদে থাকতে পারবেন। এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একজন ব্যক্তি পরপর 2 বার প্রধানমন্ত্রী থাকবেন, তারপর একবার গ্যাপ দিয়ে আবার থাকতে পারবেন। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ঐক্যমত্যের স্বার্থে আমরা সর্বোচ্চ 2 বারের পক্ষে। সংকটের মূল জায়গা নিম্নকক্ষ নির্বাচন পদ্ধতি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, পুরো মেয়াদ সম্পন্ন না করা নিয়ে বিতর্ক আছে, তা বাদ দিয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 বার বিবেচিত হবে। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী 2 মেয়াদের সমর্থন আছে, এটাই সিদ্ধান্তে আসা উচিত। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসন চার্জ ডি অ্যাফেয়ার্সের সিডিএর সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমিরু খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার গুলশানের চেয়ারপারসনের অফিসে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আমির খসরু সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এসেছিলেন। তিনি বলেন, স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে, নির্বাচনের বিষয় এবং বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছি। আমির খসরু বলেন, লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রশংসা করা হয়েছে। সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং ওই মিটিংয়ের ফলে যে একটা দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয় তা মোটামুটি একটা জায়গায় এসেছে। এটা তো স্বস্তির ব্যাপার। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি, সেটার একটা মোটামুটি দিনক্ষণ সিদ্ধান্ত হওয়ায় সবার মধ্যে স্বস্তি এসেছে। শুধু বাংলাদেশের মানুষ নয়, দেশের পার্টনার যারা আছে তারাও একটা জায়গায় উপনীত হয়েছে যে বাংলাদেশ ডেমোক্রেটিক প্রসেস বা অর্ডারের দিকে যাচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা কখনোই কাজকে চাপ হিসেবে দেখবেন না। যদি আপনি মনে করেন যে কাজের চাপে আছেন,
তাহলে বাড়তি বোঝা মনে হবে। আবার যদি ভাবেন যে না, আমি কাজে আছি, আমি একটা সুন্দর জিনিস সমাপন করবার জন্যে কাজ করছি, আমি অনেকগুলো মানুষের কর্মসংস্থান বা রুটি রুজির জন্যে কাজ করছি, আমি মানবতার জন্যে কাজ করছি, আমি সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্যে কাজ করছি, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে অনেক কিছু। আর যদি কাজটাকে আপনি চাপ হিসেবে ভাবেন, তাহলে আপনার আয়ত্তে থাকা সত্ত্বেও অনেক কিছুই আপনি সুন্দরভাবে শেষ করতে পারবেন না। সুতরাং আজ থেকে কাজের চাপে আছি না বলে বলবেন, কাজে আছি, কাজ করছি মানুষের জন্যে, কল্যাণের জন্যে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইরানের এই হামলার মধ্যে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ। এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমন সতর্ক বার্তার পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ফলে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাসেগা জেরুজালেম থেকে এ তথ্য জানিয়েছেন। জর্ডানের আম্মানে রোববার শহর জুড়ে দুইবার সাইরেন বেজে উঠেছে, যেটা ইঙ্গিত দেয় ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে। আম্মান থেকে বিবিসির সংবাদদাতা টম বেনেট এ তথ্য জানিয়েছেন। এর আগে জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। এই ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানকে টার্গেট করে নয়, তবে জর্ডানের বিমান বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো তাদের ভূখণ্ডে অবতরণ করতে পারে মনে করে এগুলোকে প্রতিহত করছে। ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেওয়া বা প্রতিহত করার ফলে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার ঝুঁকি তৈরি হয়। এই অঞ্চল জুড়ে বাতিল হওয়া ফ্লাইটের ঢেউয়ের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাত কিভাবে প্রভাবিত করছে এটি তার আরেকটি লক্ষণ। এর আগে ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। রাতের আধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের এই হামলাকে গর্হিত বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি লিখেছেন, আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে বলেও যোগ করেছেন আরাকচি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।